যারা গ্রামের খেটে খাওয়া মানুষ বা যারা রিক্সা চালাচ্ছে বা খেটে খাচ্ছে তাদের কিন্তু সহজে অস্টিওপোরোসিস হয় না। কারণ হচ্ছে কি, তারা সারা দিন এত পরিশ্রম করতেছে যে তাদের ওই মাংসপেশি এবং হাড় দুটোই খুব শক্ত, সহজে ভাঙে না। আমরা অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করছিলাম। এই অস্টিওপোরোসিসের চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? অস্টিওপোরোসিসের চিকিৎসার জন্য ইনিশিয়ালি আমাদেরকে মনে রাখতে হবে যে হাড় যে ক্ষয় হচ্ছে, আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি তাহলে এত দ্রুত হাড় ক্ষয় হবে না। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, দেখেন যারা গ্রামের খেটে খাওয়া মানুষ বা যারা রিক্সা চালাচ্ছে বা খেটে খাচ্ছে তাদের কিন্তু সহজে অস্টিওপোরোসিস হয় না। কারণ হচ্ছে কি, তারা সারা দিন এত পরিশ্রম করতেছে যে তাদের ওই মাংসপেশি এবং হাড় দুটোই খুব শক্ত, সহজে ভাঙে না। এই অস্টিওপোরোসিস যদি আমি ইন জেনারেল মানুষের কথা চিন্তা করি তাহলে বেশি হচ্ছে কাদের, যাদের সিডেন্টারি লাইফস্টাইল, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদমই কম। যত আপনি এক্সারসাইজ করবেন হাত পা বা মুভমেন্টের, ততই দেখবেন যে আপনার মাংসপেশিগুলো শক্তিশালী হবে এবং হাড়গুলো শক্তিশালী থাকবে, অস্টিওপোরোসিস কম হবে। এখন এটা ইন জেনারেল মনে করেন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ যেটা আমরা বলি, হাঁটাকে আমরা বলি ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। তো আপনি যখন হাঁটতেছেন তখন পুরা ওজনটা হাড়ের পরে পড়তেছে, বিশেষ করে যে ভার্নারেবল এরিয়া আছে, নেক অফ দ্য ফিমার বা ইন্টারট্রকেন্টিক এরিয়া, এই এরিয়াগুলো প্রক্সিমাল ফিমারে পড়তেছে। তখন এই এরিয়ার হাড়গুলো শক্ত হচ্ছে এবং মাংসপেশিগুলো শক্তিশালী থাকতেছে। মানে আপনি থাইয়ের যে আমাদের হাড় কথা বলছেন, সেটা যে আমাদের দর্শকের সুবিধার জন্য। আচ্ছা, তাও আমি সেই জন্য বলতে চাচ্ছি যে যদি আমরা রেগুলার হাঁটি তাহলে যে কমনলি যে ফ্র্যাকচারগুলো অস্টিওপোরোসিসের জন্য হচ্ছে সেটা কিন্তু সহজে হবে না। এটা হচ্ছে এজিংয়ের জন্য যেগুলো হচ্ছে সেগুলোকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, সেগুলো থেকে যদি আমি সুস্থ থাকতে চাই। এখন আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন মেনোপোজের পরে পোস্ট মেনোপোজাল যে অস্টিওপোরোসিসটা হয় এটা খুব দ্রুত হয়ে যায় এবং এই মেনোপোজ শুরুতেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। যে লাইফস্টাইলে আমার চলার কথা ছিল, চলতেছিলাম, সেই লাইফস্টাইল থেকে ভিন্নভাবে একটু অ্যাক্টিভ লাইফে ফিরে যেতে হবে। এক্সারসাইজ এবং রেগুলার এক্সারসাইজ, খাবার দাবার বিশেষ করে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম কন্টেনিং ফুড একটু খেতে হবে। যেমন ধরেন ডেইরি প্রোডাক্ট, দুধ, চিজ, পনির, এই জাতীয় দই, এইগুলো খাওয়ার জন্য অনেক সময় বলা হয়। অনেক শাকসবজিতেও প্রচুর ক্যালসিয়াম আছে, সেটা খেতে পারে। এছাড়াও আমরা ফিজিশিয়ান হিসেবে আমরা অনেক সময় এই অস্টিওপোরোসিস খুব মিনিমাম লেভেলে যখন থাকে তখন কিছু ওষুধ দিই, যেমন ধরেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিই এবং অ্যাট দ্য সেম টাইম ক্যালসিয়াম দিই। এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই কাজ করে, তবে ক্যালসিয়ামটা যদি ক্যালসিয়ামের সাথে শুধু ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি থাকে অ্যাবজর্ব করার জন্য। আবার ভিটামিন ডিটা এমনিও সাপ্লিমেন্ট দেওয়া হয়, কারণ ভিটামিন ডিটা মূলত আমরা সূর্যরশ্মি থেকে পেয়ে থাকি, কিন্তু আমাদের সেই কালচারে বা আমাদের সোসাইটিতে সেই ধরনের কোনো ব্যবস্থা বা আমরা অতটা কেয়ারফুল নাই যে সূর্যরশ্মি থেকে আমরা কিভাবে ভিটামিন ডিটা নিই। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, ছেলেরা অনেকটাই ফেস বা হ্যান্ডে অনেক এক্সপোজার আছে, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে একটু ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া ভালো এবং দিয়ে রাখা ভালো। কারণ আমার জানা মতে 80-90%-এরই ভিটামিন ডি ডিফিসিয়েন্ট থাকে আর কি। তো সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে। ডি এবং ক্যালসিয়াম এটা সবসময় সাপোর্ট করবে বোন হেলথকে।
আচ্ছা, এটার কি কোনো বয়স আছে যে এত বয়স, বিশেষ করে মেয়েদের বেলায়, যে এত বছর বয়সের পর থেকে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া উচিত, নাকি যে কোনো বয়সেই এটা দেওয়া যায়? না, মেয়েদের ক্ষেত্রে আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন তাহলে অ্যারাউন্ড দ্য মেনোপজ থেকেই শুরু করা উচিত। আচ্ছা, আর ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় অ্যাবাভ 60-65 গেলে খাওয়া উচিত, আর রেগুলার একটা এক্সারসাইজের ভিতরে যাওয়া উচিত। এছাড়াও অস্টিওপোরোসিসের চিকিৎসার জন্য আমরা একটা টেস্ট আছে যেটা আমরা বোন মিনারেল ডেনসিটি টেস্ট করি। সেই টেস্টটা করলে আমরা বুঝতে পারি যে এটা কি অস্টিওপোরোসিসই না অস্টিওপেনিয়া, লেভেলটা দেখি। সে লেভেলের উপরে, সে গ্রেডের উপরে ভিত্তি করে চিকিৎসা আছে বিভিন্ন ধরনের। কোনো সময় ওরাল মুখে খাওয়ার ট্যাবলেট আছে, কোনো সময় ইনজেকশন দেওয়া হয়, এইভাবে চিকিৎসা করে থাকেন। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলবার থাকে তাহলে বলার জন্য অনুরোধ করছি। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা যে দুইটা ডিজিজ নিয়ে আমি আজকে মূলত কথা বলছি, সেই দুইটা ডিজিজই আমরা একজন অর্থোপেডিক সার্জন হিসেবে প্রতিনিয়ত প্রচুর পেশেন্ট এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা চিকিৎসা করি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে চিকিৎসার সাথে সাথে যদি আমরা এই ইনফরমেশন, এই ধারণাগুলো বা এই ইনফরমেশনগুলো যদি ওনাদেরকে দিতে পারি, তাহলে ওনারা নিজেরাই অনেকটা নিজেদেরকে তৈরি করতে পারেন এবং সেক্ষেত্রে তারা সুস্থ থাকতে পারে। সেই উদ্দেশ্যেই আজকে বেসিক্যালি আমি এই অনুষ্ঠানে এসেছি এবং এই অনুষ্ঠানে কথা বলতে চাচ্ছি। আমি মনে করি যে লাইফস্টাইল চেঞ্জ মানে রেগুলার অ্যাক্টিভ একটা এক্সারসাইজ, এটা আমার মনে হয় খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয়ত ওয়েট কন্ট্রোলের ব্যাপারে আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আর অ্যাক্টিভ লাইফ যদি আমরা থাকি, রেগুলার যদি একটা এক্সারসাইজ করি, আমার মনে হয় অনেকাংশেই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে সক্ষম হব।